আজকে আমরা সেই চ্যাপ্টারটা পড়বো যে চ্যাপ্টার নিয়ে আমার মনে হয় ভারতবর্ষের প্রতিটা ছাত্রছাত্রীর একটু চাপ থাকে, কারণ এটা খুব বোরিং চ্যাপ্টার এবং লোকে এটাকে আরো বোরিং বানায় লম্বা লম্বা ক্লাস নিয়ে। এভলিউশন। তো আজকে আমরা শুধু চেষ্টা করব যতটা কম সময়ে সম্ভব এই চ্যাপ্টারটাকে শেষ করার, কারণ আলটিমেটলি যত অল্প সময় এটাকে কভার করা যাবে এবং তাতে যদি সমস্ত এমসিকিউ সলভ হয়ে যায় তার থেকে ভালো কিছু হতে পারে না। তো অলরেডি যেরকম তোরা দেখছিস যে অক্সিজম নিট আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি এবং সেখানে আমরা প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও দিচ্ছি। তো আমার মনে হয় বুঝতে পেরেছিস যে কি ডেলিভার করছি আমরা, কারণ এতদিনে আমরা অক্সিজম 21 সালে শুরু করেছি, আমাদের সেটআপের অভাবে আমরা কোনোদিনই ইউটিউবে সেভাবে ক্লাস নিতে পারিনি, সেই জন্য অনেকে হয়তো ভাবে যে ঠিক আছে বাংলায় পড়ায় কি আর করে। বাট আমার মনে হয় যে গত 3-4 দিনে 5 দিনে তোরা বুঝতে শুরু করেছিস যে আমরা কি ডেলিভার করছি, এবং আজকের এই এভলিউশন ক্লাসের পরেও সেটা আরেকবার বুঝতে পারবি। কারণ এই চ্যাপ্টারটা নিয়ে লোকের যখন চাপ থাকে, আমি ভাবলাম আমার স্ট্রং জায়গা, আমার ফিজিওলজি আমি পড়াচ্ছি ঠিক আছে, সেটা আমি পড়াতেই পারি, কিন্তু আমার জন্য যেটা কঠিন বা সবার জন্য যেটা কঠিন সেটাকে সহজ করে দেওয়া যাক, সেই জন্য আজকের এভলিউশন। তো শুরু করার আগে জাস্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ক্লাসগুলো যেগুলো চলছে অক্সিজম নিটে, এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফলো করিস। আমি জানি না কতজন দেখছি, আমরা নতুন ক্রিয়েট করেছি চ্যানেল, 7 দিন হয়েছে, তবুও 7 দিনে আমরা অলমোস্ট 3500 সাবস্ক্রাইবার ক্রস করে গেছি। তবে আমার মনে হয় যে এই যে চ্যানেল, এই যে ক্লাসগুলো যারা দেখবে আলটিমেটলি তাদের লাভ হবে। অ্যাকচুয়ালি 2021-এ যখন অক্সিজম শুরু করেছিলাম তখন আমি ভাবিনি যে কি হবে, কতদূর আমরা যাব। আজকে তুই পশ্চিমবঙ্গের যতগুলো মেডিকেল কলেজ দেখবি, সরকারি মেডিকেল কলেজ, তুই প্রত্যেকটা কলেজে আমাদের স্টুডেন্ট পাবি, কোথাও 2 জন, কোথাও 5 জন, কোথাও 8 জন। কিন্তু আমি একটা চ্যালেঞ্জ করছি যে আজ থেকে 5 বছর পরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ব্যর্থ হতেই পারি, ব্যর্থ হওয়া নিয়ে আমি ভয় পাই না, তবে পশ্চিমবঙ্গের প্রতিটা মেডিকেল কলেজে প্রতিটা ছাত্রছাত্রী, প্রতিটা বাঙালি ছাত্রছাত্রী আমাদের হবে। হতে পারে তারা আমাদের এই অক্সিজম নিটে ফ্রিতে ক্লাস করবে, কিংবা আমাদের কাছে বছরে 5000 টাকা দিয়ে পড়বে, ডাজন্ট ম্যাটার, বাট প্রত্যেককে আমাদের কাছে পড়তেই হবে, এটা আমরা বুঝিয়ে দেবো। কারণ এমনিতে বাঙালিরা একটু বাঙালিদেরকে নিয়ে হেও করে, ভাবে কি আর করবে এরা, আর কি করবে। সেই ভুলটা প্রমাণ করতে একটু সময় লাগে, বাট 5 বছরের মধ্যে আই উইল চেঞ্জ দিস। এভলিউশন আজকের ক্লাস। প্রথম যে লাইনটা আমি দেখতে পাচ্ছি যে স্টাডি অফ ফসিলস, এটা কি ইন্ডিকেট করে? এই লাইনটা থেকে বারবার প্রশ্ন এসছে, আবারও আসতে পারে, যে ফসিলস এর যে স্টাডি সেটা কি ইন্ডিকেট করে? সেটা ইন্ডিকেট করে কোন সময় এটা ছিল, অর্থাৎ যে জিওলজিক্যাল যে টাইম পিরিয়ড, সেই জিওলজিক্যাল টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ফসিলস এর স্টাডি। পরের যে লাইনটা, এটা ট্রু না ফলস তুই বলবি, বারবার এরকম প্রশ্ন আসে যে এমব্রায়োলজিক্যাল এভিডেন্স অফ এভলিউশন তাকে কে বলেছিল? সেটা ভন বেয়ার বলেছিলেন। এটা ট্রু না ফলস? ইয়েস, দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। তার কারণ ভন বেয়ার এটাকে রিজেক্ট করেছিলেন, হেকেল এটাকে প্রপোজ করেছিলেন। তো এমব্রায়োলজিক্যাল থিওরি দিয়েছিলেন কে? এমব্রায়োলজিক্যাল থিওরি দিয়েছিলেন হেকেল, এবং সেটা কার উপর বেসিসে ছিল? সেটা বেসিসে ছিল গিল স্লিটের উপর বেসিসে, গিল স্লিটের উপর বেসিসে ছিল, কিন্তু সেটাকে রিজেক্ট করে হচ্ছে ভন বেয়ার। সো দিস ইজ আ ফলস স্টেটমেন্ট, কারণ ভন বেয়ার কি করেছিলেন? ভন বেয়ার এটাকে রিজেক্ট করেছিলেন, নট অ্যাকসেপ্ট। তারপরের স্টেটমেন্ট বারবার প্রতি বছর এভলিউশন থেকে যেখান থেকে আসবেই প্রশ্ন, এবছরও আসবে, কিচ্ছু করার নেই, সেটা হচ্ছে এই কমন অ্যানসেস্টার, হোমোলোগাস, অ্যানালোগাস। তাহলে সবার আগে বল, কমন অ্যানসেস্টার মানে উৎপত্তি এক কোন অর্গানদের কথা বলছি? কোন অর্গানদের উৎপত্তি এক হয়, হোমোলোগাস না অ্যানালোগাস? অবভিয়াসলি হোমোলোগাস অর্গান। হোমোলোগাস অর্গানদের হচ্ছে উৎপত্তি এক, কিন্তু তাদের কাজ আলাদা আলাদা হয়। আর অ্যানালোগাস অর্গানদের কি হয়? অ্যানালোগাস অর্গানদের উৎপত্তি আলাদা আলাদা হয়, কিন্তু কাজ এক হয়। সো কমন অ্যানসেস্টার মানে হোমোলোগাস অর্গান। এইবার বারবার যে প্রশ্নটা আসে এই এক্সাম্পল দিয়ে আসে, এক্সাম্পল দিয়ে জিজ্ঞাসা করে যে কোন অর্গান কি এভলিউশন। তাহলে ওয়েল, ব্যাট, চিতা, হিউম্যান, বোঝার গোলানোর কোনো ব্যাপার নেই, তুই শুধু দেখবি যাদের এক্সাম্পল দিয়েছে তারা কি একই গ্রুপের মধ্যে পড়ে না আলাদা গ্রুপ। যেরকম এখানে ওয়েল, বাদুর, চিতা, মানুষ, এরা প্রত্যেকে ম্যামেল, স্তন্যপায়ী, তার মানে এরা এক গ্রুপ। এক গ্রুপ মানেই কমন অ্যানসেস্টার, কিন্তু এদের হাতের কাজ আলাদা আলাদা। কেউ সাঁতার কাটে, বাদুর ওড়ে, চিতা দৌড়ায়, এবং মানুষ হাতের সাহায্যে এই যে আমি এখন লিখছি। তার মানে উৎপত্তি এক, কাজ আলাদা আলাদা, তার মানে ডাইভার্জ করে যাচ্ছে। সো অবভিয়াসলি দিস ইজ আ ডাইভার্জেন্ট এভলিউশন। বারবার যেটা ট্রিক করে কোশ্চেনে, এবং তোরা তাড়াহুড়োতে ভুল করিস, এভলিউশনটা ডাইভার্জেন্ট, অর্গানটা হোমোলোগাস। তাই অর্গানটা হচ্ছে হোমোলোগাস, এইটা কিন্তু গোলাপি না, এবং এভলিউশনটা হচ্ছে ডাইভার্জেন্ট। এভলিউশনটা হচ্ছে ডাইভার্জেন্ট। পরীক্ষায় কিরকম দেয়?
পরীক্ষায় দেয় হোমোলোগাস এভলিউশন, ডাইভার্জেন্ট অর্গ্যান, অর্গ্যানটা হোমোলোগাস, এভলিউশনটা ডাইভার্জেন্ট, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখ পেঙ্গুইন ডলফিন, আবার দেখ এরা কি সেম গ্রুপ না আলাদা গ্রুপ? আলাদা গ্রুপ। পেঙ্গুইন পাখি, এবস, ডলফিন স্তন্যপায়ী ম্যামেলস, তার মানে দুটো আলাদা আলাদা গ্রুপ। আলাদা আলাদা গ্রুপ যখনই হবে তার মানে এদের গ্রুপ আলাদা আলাদা, কিন্তু দুজনেরই ফ্লিপার, দুজনে একই রকম কাজ করছে, অর্থাৎ উৎপত্তি আলাদা, কাজ সেম। দ্যাট মিনস এরা কি করলো? এরা কনভার্জ করলো, তার মানে এভলিউশনটা হচ্ছে কনভার্জেন্ট এভলিউশন, এবং এই অর্গানটা হচ্ছে অ্যানালোগাস অর্গান। আর একটা অ্যানালোগাস অর্গানের এক্সাম্পল এনসিইআরটি তে কি রয়েছে? সেটা হচ্ছে আই অফ ম্যামেলস অ্যান্ড আই অফ অক্টোপাস, এই আর একটা এক্সাম্পল রয়েছে। তাহলে এই দুটো এক্সাম্পল তোদেরকে জানতে হবে, অর্গানটা অ্যানালোগাস, এভলিউশনটা কনভার্জেন্ট। তারপরে প্রশ্ন, এই যে দুটো গাছের এক্সাম্পল দেওয়া রয়েছে, এবং এটা গাছের দিক থেকে কি, বগনভিলিয়া এবং কিউকারবিটা, এটা কি? এটা হচ্ছে অবভিয়াসলি দিস ইজ হোমোলোগাস, আর সুইট পটেটো পটেটো অ্যানালোগাস। তাহলে হোমোলোগাস অর্গান, এভলিউশনটা কি? ডাইভার্জেন্ট। অ্যানালোগাস অর্গান, এভলিউশনটা কি? কনভার্জেন্ট। এভলিউশন থেকে প্রতি বছর এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, এক থেকে দুটো, মানে এভলিউশন থেকে 3টে প্রশ্ন আসে, তার মধ্যে 2টো প্রশ্ন আসে এই জায়গাটা থেকে, শুধুমাত্র এই জায়গাটা থেকে 2টো প্রশ্ন আসে, যতটা আমার হয়ে গেল। এইবার আবার দেখ স্টেটমেন্ট বেস প্রশ্ন, তোরা বলবি ট্রু না ফলস। তাহলে প্রথম স্টেটমেন্ট, শিল্প বিপ্লবের আগে কালো মথের সংখ্যা বেশি ছিল, প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট, লাইকেন শিল্প বিপ্লবের পরে বেড়ে গেছে। কি? শিল্প বিপ্লবের আগে কালো মথের সংখ্যা বেশি ছিল, কি মনে হচ্ছে? ইয়েস, কারেক্ট, ফলস স্টেটমেন্ট। এবং এটাও ফলস স্টেটমেন্ট, এটাও ফলস, এটাও ফলস, দুটোই ফলস স্টেটমেন্ট। কেন? তার কারণ, কনসেপ্টটা কি? আশা করা যায় সবাই কনসেপ্টটা ভুলিসনি, যে যখন শিল্প বিপ্লব হলো তার আগে, অর্থাৎ 1850 সালে যখন পলিউশন ছিল না, তখন গাছের ওপর সাদা লাইকেন ছিল, হোয়াইট লাইকেন ছিল। এবার মথ দু রকমের হয়, সেটা কি মথ? একটা সাদা মথ, একটা কালো মথ। তাহলে সাদা গাছের ওপর সাদা মথ, এইটাকে পাখিরা চিনতে পারতো না, কিন্তু সাদা মথের ওপর কালো মথ, সেটাকে পাখিরা ইজিলি আইডেন্টিফাই করে নিত। মানে এটা যদি সাদা লাইকেন হয়, তাহলে সাদা লাইকেনের ওপর দেখ সাদা মথটাকে কিন্তু চেনা যাচ্ছে না, কিন্তু এর ওপর যদি একটা কালো মথ হয়, সেই কালো মথটাকে পাখিরা ইজিলি আইডেন্টিফাই করতো। তাই শিল্প বিপ্লবের আগে পাখিরা এসে এই কালো মথগুলোকে খেয়ে ফেলতো, কারণ কালো মথগুলো লুকাতে পারতো না। তাই শিল্প বিপ্লবের আগে হোয়াইট মথের সংখ্যা অনেক বেশি ছিল, কালো মথের সংখ্যা কম ছিল। কিন্তু যেরকম বলে যে সময় এমন একটা জিনিস, সবার একদিন আসে, ঠিক আছে? হাতি যদি গর্তে পড়ে, তাকেও এসে পিঁপড়ে এসে কামড়ে চলে যায়, এবং হাতি কিছু করতে পারে না। তো শিল্প বিপ্লব হলো, এবং 1920 সালে পলিউশনের ফলে দেখা গেল পুরো যে গাছ যেটা সাদা ছিল সেটা কালো হয়ে গেছে। এইবার এই কালো গাছে কালো মথ, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কালো গাছে সাদা মথ, সে প্রমিনেন্ট হয়ে উঠেছে এবার। তাই পাখিরা এসে সাদা মথগুলোকে মারতে শুরু করলো, যার ফলে শিল্প বিপ্লবের পরে হোয়াইট মথের সংখ্যা কমে গেল এবং ব্ল্যাক মথের সংখ্যা বেড়ে গেল। এই ঘটনাটা কি আমরা বলি? ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। এবং এটা কার এক্সাম্পল? ন্যাচারাল সিলেকশনের এক্সাম্পল, যে প্রকৃতি কিভাবে নির্বাচন করলো। শিল্প বিপ্লবের আগে প্রকৃতি নির্বাচন করছিল সাদা মথকে, কারণ তারা ক্যামোফ্লেজ করে নিজেদেরকে লুকিয়ে ফেলছিল। আর শিল্প বিপ্লবের পরে নেচার কাকে সিলেক্ট করছে? কালো মথকে, কারণ তারা এবার ক্যামোফ্লেজ করে নিজেদেরকে লুকিয়ে ফেলছে। তাই এই স্টেটমেন্টটা অবভিয়াসলি ভুল ছিল, কারণ আমি বলেছিলাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে কালো মথের সংখ্যা বেশি ছিল, না, সাদা মথের সংখ্যা বেশি ছিল। সেকেন্ড, লাইকেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে বাড়েনি, লাইকেন আগেই ছিল, সাদা লাইকেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আগেই ছিল। তো দুটোই ফলস স্টেটমেন্ট। এইবার এই স্টেটমেন্ট, এই সমস্ত লাইনের জন্যই এই চ্যাপ্টারটাকে লোকে কঠিন লাগে। এই যে প্রশ্নটা কি বলেছে, তুই আমাকে বলবি ট্রু না ফলস। ইন আ মিক্সড পপুলেশন, যারা বেটার অ্যাডাপ্ট করে তারা থেকে যায় এবং অন্য গ্রুপটা শূন্য হয়ে যায়, সেটাই এটার মানে। ইন আ মিক্সড পপুলেশন দ্যাট বেটার অ্যাডাপ্টস ওয়াইপস আউট দ্য আদার লেস অ্যাডাপ্টিং ভেরিয়েন্ট কমপ্লিটলি। কি মনে হয়, সত্যি না মিথ্যে? কি মনে হয়? এনসিইআরটি যদি পড়া থাকে তাহলে করতে পারবি, না হলে ভুল হয়ে যাবে। তোর মনে হবে ঠিকই তো আছে, যে তোর মাথায় আসবে ডাইনোসর, ডাইনোসর তো চলে গেছে। ডাইনোসর দিয়ে নিট হয় না, নিট এনসিইআরটি দিয়ে হয়। এনসিইআরটিতে যদি বলা থাকে এটা সাদা না এটা কালো, তাহলে ওটা কালো। এনসিইআরটি যদি বলে, যা বলবে তাই সত্যি, এনসিইআরটির বাইরে কিছু নেই।
তাই এনসিইআরটি বলছে কি মিক্সড পপুলেশন, মানে এই মথের এক্সাম্পল নে, যেখানে সাদা মথ কালো মথ দুজন ছিল, সেখানে যে অ্যাডাপ্ট করছে সে থাকছে, আরেকজন জিরো হয়ে যাচ্ছে, তা কি হলো? না, সেটা হয় না। সেটা যদি হতো তাহলে তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগে কালো মত থাকতোই না, শুধু সাদা মত থাকতো, কালো মত জিরো হয়ে যেত। কালো মত যদি জিরো হয়ে যেত তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে কালো মতের সংখ্যা বাড়বে কি করে? জিরো হয়ে গেলে তো আর বাড়ার চান্স নেই, তার মানে নিশ্চয়ই কম থাকলেও ছিল। এবং শিল্প বিপ্লবের পরে কালো মতের সংখ্যা বেড়েছে, সাদা মতের সংখ্যা কমেছে, কিন্তু জিরো হয়নি। কারণ এনসিইআরটি তোরা যদি লাইন পড়িস দেখবি প্যারাগ্রাফের লাস্ট লাইন, ওই বাদিকের পাতার লাস্ট লাইন যেটা লেখা রয়েছে, সেখানে দেখবি লেখা রয়েছে যে এই যে ভ্যারিয়েন্ট ডু নট ওয়াইপ আউট কমপ্লিটলি, অর্থাৎ পুরোপুরি কোনোদিনই ওয়াইপ আউট করে না, পুরোপুরি কোনোদিনই ওয়াইপ আউট করে না। একজন বেশি থাকছে, কিন্তু এরকম নয় যে আরেকজন শূন্য হয়ে যাচ্ছে। আর একটা দারুণ প্রশ্ন, আর একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন এভলিউশন থেকে, যেখানে বলছে এটা ট্রু না ফলস বলতে হবে, ট্রু না ফলস বলতে হবে। Evolution is not a random process, it is the directed process based on mutation and events। মানে কি বলছে যে এভলিউশন দুমদাম হয় না, এভলিউশন একটা পদ্ধতিতে হয়, এবং সেইটা কেন হয় তার কারণ বেশ কিছু ঘটনা ঘটে এবং মিউটেশন হয়। কি মনে হয়, সত্যি না মিথ্যে? দেখ, এই লাইনটার কিছু জিনিস সত্যি, কিছু জিনিস মিথ্যে, কিন্তু 1% যদি মিথ্যে হয় তাহলে সেটাই পুরো মিথ্যে। যেরকম গান আছে না, যে যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও সেটাই সত্যি, এখানে এক মুহূর্তের জন্য যদি মিথ্যে থাকে তাহলে সেটাই মিথ্যে। তাই এই স্টেটমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি মিথ্যে। তার কারণ কি? তার কারণ এভলিউশন ইজ নট আ র্যান্ডম প্রসেস, ইজ আ রং, এভলিউশন ইজ আ র্যান্ডম প্রসেস। এটাও দেখবি তার পরের প্যারাগ্রাফ লাস্ট দুটো লাইন লেখা রয়েছে, evolution is not a directed process by determinism, it is the stochastic process। এবার তোরা ইংরেজি ভাবি যে স্টক্যাস্টিক কি, স্টক্যাস্টিক কথাটার মানেই হচ্ছে র্যান্ডম। তার মানে এভলিউশন ইজ আ স্টক্যাস্টিক প্রসেস, এটা বলাই রয়েছে এনসিইআরটি তে যে এভলিউশন র্যান্ডমলি হয়। এবং কেন র্যান্ডমলি এভলিউশন হয়? তার কারণ এই মিউটেশন এবং এই ন্যাচারাল ক্যালামিটি। ডাইনোসর যদিও আমরা জানি না কেন চলে গেছিল, আমরা তো কেউ তখন ছিলাম না, থাকলেও থাকতাম না, ডাইনোসর খেয়ে নিত। কিন্তু ডাইনোসর কেন চলে গেছে তার একটা ব্যাখ্যা তো লোকে দেয়, যে হঠাৎ করে আইস এজ এসেছিল, উল্কাপাত হয়েছিল, মানে ন্যাচারাল ক্যালামিটি হয়েছিল একটা, যেখানে সার্ভাইভ করতে পারিনি ডাইনোসররা। তাহলে হঠাৎ করে ডাইনোসর চলে গেল, একটা বিবর্তন হলো, একটা চেঞ্জ হলো, একটা এভলিউশন হলো, ডাইনোসর উড়ে গেল হঠাৎ করে। ডাইনোসর উড়ে যাওয়ার ফলে ডাইনোসর যাদেরকে খেয়ে ফেলছিল তাদের সংখ্যা বেড়ে গেল, মানে একটা এভলিউশন হলো। তার মানে এটা কেন ঘটলো? এটা ঘটলো একটা ন্যাচারাল ক্যালামিটির জন্য। এবার এটা কি প্ল্যান মাফিক হয়? তুই কি জানতিস কবে উল্কা পড়বে, কবে কি হবে? জানতাম না। ইটস আ র্যান্ডম প্রসেস। So evolution is a random process, it's not a directed process, এটা মাথায় রেখে দিস। So yes, it's a false statement। তারপরের প্রশ্ন আবার একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন। এভলিউশন থেকে আইদার এমসিকিউ আসে, ওই হোমোলোগাস অ্যানালোগাসের অর্গান, আর না হলে স্টেটমেন্ট বেস প্রশ্ন আসে। দুটো স্টেটমেন্ট, ইটস আ বিউটিফুল কোশ্চেন। এগেন খুব ভালো করে এনসিইআরটি না পড়া থাকলে ভুল হয়ে যাবে। কি বলছে? ইনসেক্টিভোর ডারউইন ফিঞ্চ তারা সিড ইটার এবং ভেজিটেরিয়ান হয়ে গেছিল অ্যাডাপটিভ রেডিয়েশনের জন্য। অ্যাডাপটিভ রেডিয়েশনের জন্য একটা পোকা খাওয়া ডারউইন ফিঞ্চ সিড ইটার এবং ভেজিটেরিয়ান হয়ে যায়, এটা প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে যখন একই জিওগ্রাফিক্যাল এরিয়াতে মাল্টিপল অ্যাডাপটিভ রেডিয়েশন হয় তখন সেটাকে আমরা বলি ডাইভার্জেন্ট এভলিউশন। কি মনে হয় প্রথম স্টেটমেন্ট? তাহলে অ্যাডাপটিভ রেডিয়েশন আশা করা যায় মনে আছে, যেটা ডারউইন দেখেছিলেন গ্যালাপাগোস আইল্যান্ডের ওই চারপাশে গিয়ে। কি দেখেছিলেন আইল্যান্ডে? কি হয় যে একটা পাখি মানে তার যে দ্বীপ সেখানে আর খাবার খুঁজে পাচ্ছিল না, তাই খাবারের জন্য তারা অন্যান্য জায়গায় রেডিয়েট করে গেল এবং সেই জায়গায় যেখানে গেল তার মতো অ্যাডাপ্ট করলো। তো যখন একটা জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে রেডিয়েট করে অন্য জায়গায় গিয়ে তার মতো করে অ্যাডাপ্ট করছে, এইটাকে আমরা বলি অ্যাডাপটিভ রেডিয়েশন। কিন্তু প্রশ্নটা এই যে স্টেটমেন্টটা ছিল, ইটস আ রং স্টেটমেন্ট। কেন? কারণ ইনিশিয়াল যে ভ্যারাইটিটা তারা সিড ইটার ছিল এবং সিড ইটার থেকে ওরা যেখানে যেখানে গেল সেটা হলো ইনসেক্টিভোরাস কিংবা ভেজিটেরিয়ান। অর্থাৎ এই স্টেটমেন্টটা ঠিকই স্টেটমেন্ট, শুধু একটু ভুল হয়ে গেছে কোথায়, যে ইনসেক্টিভোররা সিড ইটার হয়নি, সিড ইটাররা ইনসেক্টিভোর হয়েছে। এইটা জাস্ট একটু ঘোরানো। সো দিস ইজ দ্য ফলস স্টেটমেন্ট। এবং পরের যে স্টেটমেন্টটা দিয়েছে যে একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন মাল্টিপল অ্যাডাপটিভ রেডিয়েশন হয় তখন সেটা ডাইভার্জেন্ট। ভাই এটা তো ডাইভার্জেন্ট মনে হচ্ছে। ডাইভার্জেন্ট মানে যখন ডাইভার্জ হয়ে যাবে। এটা কি হচ্ছে? এটা কনভার্জ হচ্ছে। So this is a convergent evolution. So this is not a divergent evolution, this is a convergent evolution. এটাও false statement। তাই একটা জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে যখন ছড়িয়ে পড়ছে অ্যাডাপটিভ রেডিয়েশন,
সিড ইটার থেকে ইনসেক্টিভোর ভেজিটেরিয়ান হয়েছিল, ডারউইন ফিঞ্চ, ডারউইন দেখেছিল। আর যখন একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে মাল্টিপল অ্যাডাপটিভ রেডিয়েশন হচ্ছে, সেটা অবভিয়াসলি কনভার্জেন্ট এভলিউশন। বারবার লোকে যে চাপ নাই, এবার এই যে কনভার্জেন্ট এভলিউশনের একটা এক্সাম্পল রয়েছে, যেখানে আমরা মার্সুপিয়ালদের সঙ্গে প্ল্যাসেন্টাল, অস্ট্রেলিয়ান আইল্যান্ডে মার্সুপিয়াল এবং প্ল্যাসেন্টা দুজনেরই যে একটা অ্যাডাপটিভ রেডিয়েশন হচ্ছে, এবং আলটিমেটলি দুটো অ্যাডাপটিভ রেডিয়েশন এক জায়গায় কনভার্জ করে গেছে। তাই সেইটা তোদেরকে জানতে দেয় যে লেমুরের সাথে কার কনভার্জেন্ট এভলিউশন, অ্যান্টিটারের সাথে কে, আরো আছে, বাট এগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এইগুলো বললাম, কারণ দেখ একটা রয়েছে মোল, মার্সুপিয়াল মোল, এটা তো তোর কমন সেন্স থাকলো, যে পড়বে না সেও করে দেবে। মোল, মার্সুপিয়াল মোল, এটা তো যে কেউ করে দেবে ভাই, এটার মধ্যে তো কোনো চাপ নেই। চাপ মেনলি কিন্তু এই চারটে, চাপ কিন্তু মেনলি এই চারটে, কারণ মোল, মার্সুপিয়াল মোল বা কিংবা মাউস, মার্সুপিয়াল মাউস, এগুলো কিন্তু খুব ইজি। যে চারটে একটু অ্যাটিপিক্যাল সেই চারটেই আমি নিয়েছি। যেমন লেমুর, লেমুরের হচ্ছে স্পটেড কাসকাস, অ্যান্টিটার হচ্ছে নুমব্যাট, ফ্লাইং স্কুইরেল হচ্ছে ফ্লাইং ফ্যালেঞ্জের, আর ববক্যাট হচ্ছে তাসমানিয়ান ক্যাট। তাহলে ববক্যাট হচ্ছে তাসমানিয়ান টাইগার ক্যাট। বাকি যেগুলো রয়েছে উলফ, তাসমানিয়ান উলফ, ওগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, ওগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। এটা হচ্ছে তাসমানিয়ান টাইগার ক্যাট। এইগুলো বাকিগুলো পড়ে নিস একবার, কিন্তু বাকিগুলো মুখস্থ করতে কঠিন হবে না, বাট এই চারটে একটু অ্যাটিপিক্যাল, সেই জন্য এই চারটের কথা আমি আলাদা করে লিখলাম। ডারউইনের দুটো কনসেপ্ট কি, ডারউইনের মেন দুটো কনসেপ্ট কি, যেটার উপর ডারউইন দাঁড়িয়ে রয়েছে। 9, 10 আমরা অনেকগুলো পড়তাম, বাট এনসিইআরটি তে দুটোই লেখা রয়েছে মেন। একটা হচ্ছে ব্রাঞ্চিং ডিসেন্ট, আর একটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। বারবার প্রশ্ন দিয়েছে, আবারও দেবে। এই দুটো হচ্ছে ডারউইনের মেন দুটো থিওরি। পপুলেশনের উপরে কে কাজ করেছিলেন? থমাস ম্যালথাস। আচ্ছা, এটা মাধ্যমিকের প্রশ্ন, বাট নিটেও আসতে পারে, যে ডারউইন কি বলেছিলেন, পপুলেশন কিভাবে গ্রো করে? স্ট্রেট লাইনে না, এইভাবে গ্রো করে, দিস ইজ এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়ালি গ্রো করে। র্যান্ডম ডিরেকশনলেস, বা এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই বছর আসবে এই প্রশ্নটা, এটা এই বছর আসবে 2025-এ। র্যান্ডম ডিরেকশনলেস সাডেন লার্জ, এটা কি, এটা কার থিওরি? এটা মানে কে বলেছিল এভলিউশন এইভাবে হয়, যেটা হঠাৎ করে হয়, যার কোনো ডিরেকশন নেই, সাডেন বড়? ইয়েস, ডিভ্রিস, হুগো ডিভ্রিস। উনি কিসের ওপর কাজ করেছিলেন? ইভিনিং প্রাইমরোজের ওপর কাজ করেছিলেন, এবং ওনার এই থিওরিটা হচ্ছে সালটেশন, যেখানে একটা লার্জ বড় স্টেপ হয় এবং তার জন্য হয়। আর স্মল ডিরেকশন হয়, এটা কার থিওরি? এটা ডারউইনের থিওরি। এই বারবার এই ডিফারেন্স থেকে প্রশ্ন আসে, যে ডারউইন কিভাবে বলেছিলেন স্মল ছোট ছোট স্টেপে হয় এবং একটা পার্টিকুলার ডিরেকশনে হয় এভলিউশন, বা ডিভ্রিস কি বলেছিলেন, না এরকম ভাবে হয় না, সাডেন হয়, লার্জ হয়, ডিরেকশন লেস হয় এবং হঠাৎ করে হয়। ঠিক আছে, সো আমার মনে হয় এই অবধি কোনো চাপ নেই। ফাইন। Again, it's a brilliant question. Allele frequency in a population are stable and constant from generation to generation. It is true or false? Allele frequency in a population are stable and constant. ঠিক না ভুল? Yes, ঠিক। এটাই থিওরি। এটাকে জেনেটিক ইকুইলিব্রিয়াম বলে, যেটাকে আমরা হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম বলি। সো দিস ইজ অবভিয়াসলি আ ট্রু স্টেটমেন্ট, এটার মধ্যে কোনো ডাউট নেই, ইটস আ ট্রু স্টেটমেন্ট। তারপরে প্রশ্নটা কি? দ্য কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটস দ্য এক্সটেন্ট অফ এভলিউশনারি চেঞ্জ। কি মনে, এটা ঠিক না ভুল? মানে প্রথম স্টেটমেন্টটা কি বলছে, যে অ্যালিলের যেটা ফ্রিকোয়েন্সি, মানে যেটা আমরা জানি অলরেডি, যে ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি ক্যাপিটাল পি হয় এবং রিসেসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি কিউ হয়, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এটা একটা। আর এটাকে যদি আমি বাইনমিনাল এক্সপ্রেশনে এক্সপ্রেস করি, তাহলে আমরা জানি যে ডমিনেন্ট মানে কি, ডমিনেন্ট মানে হচ্ছে এইটা, তাহলে এইটা কি হবে, দুটোই ক্যাপিটাল ডি আসার সম্ভাবনা হচ্ছে, এটা ক্যাপিটাল, একটা ক্যাপিটাল ডি আসার সম্ভাবনা হচ্ছে পি, আর একটা ক্যাপিটাল ডি আসার সম্ভাবনা হচ্ছে আরেকটা পি। একটা টস করলাম, হেড পড়ার সম্ভাবনা কত? হাফ। আর একটা টস করলাম, হেড পড়ার সম্ভাবনা হাফ। দুটো টস করলাম একসাথে, দুটোতেই হেড পড়বে, তার সম্ভাবনা কি করতে হয়? গুণ করতে হয়, হাফ ইন্টু হাফ, 1/4। তো এখানেও ক্যাপিটাল ডি আসার সম্ভাবনা পি, দুটোই ক্যাপিটাল ডি আসার সম্ভাবনা পি ইন্টু পি, মানে পি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে পি স্কোয়ার, সেরকমই এটা হচ্ছে কিউ স্কোয়ার। আর আমরা জানি যে ওটা দুটো থাকে, মানে যেটা তোর এইটা থাকে আর কি, মানে হেটেরোজাইগাস যেটা, সেটা সবসময় হয় 2pq। তাহলে এইটা আমার হার্ডি উইনবার্গ বলে পি স্কোয়ার পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এটা। যাই হোক, এটাই প্রথম পয়েন্ট, যে
অ্যালিল সবসময় কনস্ট্যান্ট হয়, এটা ট্রু। তারপরটা বলছে যদি এবং এই কনস্ট্যান্ট যে থাকে এটাই ইন্ডিকেট করে যে এভলিউশন হচ্ছে না। অ্যাকচুয়ালি এই ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকতো তাহলে তো এভলিউশন হতোই না, এইটা চেঞ্জ হয় বলেই এভলিউশন হয়। তাই এই যে স্টেটমেন্টটা রয়েছে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি নয়, দ্য চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি, যদি এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় সেইটা কতটা চেঞ্জ হলো সেইটা দেখে আমরা বুঝি যে এভলিউশন কতটা হয়েছে। সো ইটস আ ফলস স্টেটমেন্ট, প্রথমটা ট্রু। বারবার বিখ্যাত প্রশ্ন এটা, হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামকে কারা কারা এফেক্ট করে, কারা কারা এই কনস্ট্যান্ট থাকাটা থাকতে দেয় না, কারা কারা করে? অবভিয়াসলি যদি এক জায়গা থেকে জিন আর এক জায়গায় যেতে শুরু করে, যেটা আমরা বলি জিন মাইগ্রেশন, মানে ভারতবর্ষের কিছু লোক দুবাইতে চলে গেল, তাহলে ভারতবর্ষের কিছু লোক যদি দুবাইতে চলে যায় তাহলে তারা ভারতবর্ষ থেকে বেরিয়ে গেল, এবার দুবাইতে গিয়ে তারা একটা সোসাইটি ক্রিয়েট করছে, তাহলে স্বাভাবিকভাবে পুরো ঘেটে গেল ব্যালেন্সটা। তো জিন মাইগ্রেশন, এবং সেই জিন মাইগ্রেশনে যদি বারবার হয় তাহলে সেটাকে আমরা বলি জিন ফ্লো। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, জিন মাইগ্রেশন জিন ফ্লো। 2, যদি এটা বাই চান্স হয় সেটাকে আমরা কি বলি? জেনেটিক ড্রিফট। তাহলে জিন মাইগ্রেশন, জেনেটিক ড্রিফট। 3 হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন, মানে জিনের মধ্যে কোনো পরিবর্তন আসছে। 4 হচ্ছে মিউটেশন, মানে এটা কোনো বড় চেঞ্জ আসছে। 5 হচ্ছে ন্যাচারাল সিলেকশন, মানে নেচার সিলেক্ট করে নিচ্ছে। দেখ যেরকম বললাম যে আগে কালো মদ ছিল সাদা মদ ছিল, তো তার একটা তো সংখ্যা ছিল, ধর সাদা মদ ছিল 100টা, কালো মদ ছিল 50টা, বেশি ছিল, তাহলে 100টা 50টা ছিল। পরে তো কমে গেল, মানে ওরা তো 100টা থেকে গেল না, এরা 50টা থেকে গেল, আজীবন কি থেকে গেল? থেকে গেল না, পরে চেঞ্জ হয়ে গেল, কালো মদ বেড়ে গেল সাদা মদ কমে গেল। কেন এটা হলো? কারণ নেচার সিলেক্ট করলো তাই। তাহলে হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়াম এই সমস্ত জায়গাতে ঠিক থাকে না। এই 5টা পয়েন্ট, জিন মাইগ্রেশন, জেনেটিক ড্রিফট, জেনেটিক রিকম্বিনেশন, মিউটেশন এবং ন্যাচারাল সিলেকশন। তার মধ্যে জেনেটিক ড্রিফট মানে কি? যেটা বাই চান্স হচ্ছে, এবং জিন মাইগ্রেশন যদি বারবার হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি জিন ফ্লো। এই প্রশ্নটাও বারবার দেয়, যখন মোর ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার ভ্যালু আদার দ্যান মিন, এটা কি টাইপের ন্যাচারাল সিলেকশন? বারবার এই প্রশ্নটা আসে। তাহলে দেখ নেচার 3 ভাবেই সিলেক্ট করে। কি সিলেক্ট করে নেচার? আইদার মিন ক্যারেক্টার, যেটা যারা মিডিওকার, যারা মাঝামাঝি, নেচার তাদেরকেই সিলেক্ট করে। সমাজে সবসময় না ভালো খারাপকে দরকার হয় না, সমাজে কখনো কখনো দরকার হয় যারা মাঝামাঝি, যারা ব্যালেন্স করতে পারে। অর্থাৎ তুই সেই গ্রাফটা দেখবি যে এই গ্রাফটা এরকম স্টিফ একটা গ্রাফ হয়ে গেছে, যেখানে যে মিন ক্যারেক্টার সে সিলেক্ট হচ্ছে, যে মিন ক্যারেক্টার সে সিলেক্ট হচ্ছে, এটা তুই একটা দেখতে পাবি। এবং এই টাইপের ন্যাচারাল সিলেকশনটাকে আমরা বলি স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশন। যখন মিন ছাড়া যে কোনো একটা দিক সিলেক্ট হয়, সেটা এদিকও হতে পারে এদিকও হতে পারে, তখন তুই দেখবি গ্রাফটা এরকম, মানে এরকম টাইপের একটা গ্রাফ, যেখানে একটা দিক সিলেক্ট হয়েছে, তাহলে সেইটাকে আমরা বলি ডিরেকশনাল। এবং যখন আমরা দেখি যে মিনও সিলেক্ট হয়নি কিন্তু দুটো দিকই একসাথে সিলেক্ট হয়েছে কিন্তু মিন সিলেক্ট হয়নি, অর্থাৎ গ্রাফটা এরকম একটা গ্রাফ যেখানে এই দুটো দিক সিলেক্ট হয়েছে কিন্তু মিন সিলেক্ট হয়নি, এইটা হচ্ছে ডিসরাপটিভ। এইটা হচ্ছে ডিসরাপটিভ। তার মানে 3 রকম ন্যাচারাল সিলেকশন আসে। তাহলে এই যে প্রশ্নটা এখানে দিয়েছিল, যেখানে মোর ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার ভ্যালু আদার দ্যান মিন, মানে মিন সিলেক্ট করেনি, অন্য যে কোনো একটা করেছে, এটা কার কথা বলা হচ্ছে? ডিরেকশনালের কথা বলা হচ্ছে। আর যদি এইটা বলতো যে পেরিফেরাল ক্যারেক্টার বোথ এন্ড, মানে দুদিকেরই পেরিফেরাল ক্যারেক্টারটা সিলেক্ট হয়েছে, তার মানে এইটার কথা বলছে যে দুটো পেরিফেরাল ক্যারেক্টারে সিলেক্ট হয়েছে কিন্তু মিন হয়নি, তার মানে এটা হচ্ছে আমার ডিসরাপটিভ। আর যদি সিম্পলি বলতো যে মিন সিলেক্ট হয়েছে, যদি সিম্পলি বলতো মিনটাকে সিলেক্ট করা হয়েছে, তাহলে সেটা অবভিয়াসলি হতো স্টেবিলাইজিং। গ্রাফটা দেখে চিনবি কি করে? এইটা দেখবি একদম সরু গ্রাফ, একদম ওপরটা দেখবি একদম সরু, এইটা দেখে কিন্তু এনসিআরটি ছবিটা কিন্তু খুব কনফিউজিং। এনসিআরটিতে তুই ছবিটা যদি দেখিস তাহলে দেখবি যে স্টেবিলাইজিংটা চেনার একটাই উপায় আছে, স্টেবিলাইজিং ডিরেকশনাল কিন্তু চেনা যাবে না, একদম একরকম দেখতে। এনসিআরটিতে যে ছবিটা রয়েছে ওটাই তো দেবে পরীক্ষায় যদি দেয়, একটাই চেনার উপায়, স্টেবিলাইজিং এর মাথাটা এরকম ছুচলো আর ওইটা ভোঁতা, মানে এত সুন্দর করে কিন্তু ছবি নেই এনসিআরটিতে। বেশ, আমরা লাস্ট দিকে চলে এসেছি। মোর ম্যান লাইক কার কথা বলছি? আমি বারবার বলেছি আমাদের আদি যারা ছিল দুজন ছিল, রামাপাথিকাস আর ড্রায়োপিথিকাস। কি মনে হয় ভাই কে মানুষের মতো হবে? অবভিয়াসলি রামা, এটার মধ্যে তো কোনো ডাউট হওয়ারই কথা নয়, গোলানোরও কথা নয়, রামাই হবে মানুষের মতো।
তার কথা বলা হচ্ছে ইস্ট আফ্রিকান গ্রাসল্যান্ডে দেখা যেত, ফল খেত, পাথর দিয়ে শিকার করত। কার কথা বলা হচ্ছে এবং তারা কবে? 2 মিলিয়ন বছর আগে। কাদের কথা বলা হচ্ছে? অস্ট্রালোপিথিকাস। ঠিক আছে, এই সেম টাইম পিরিয়ডে, এই 2 মিলিয়ন বছর আগেই তাদের ক্রেনিয়াল ক্যাপাসিটি হচ্ছে 650 থেকে 800। কার কথা বলা হচ্ছে? হোমো হ্যাবিলিস। এদের থেকে কি এমসিকিউ আসে? ফার্স্ট হিউম্যান লাইক হোমিনিড। ফার্স্ট হিউম্যান লাইক হোমিনিড। মাংস এরা খেত? ট্রু না ফলস? ফলস। মাংস খেত না এরা। মাংস প্রথমবার খাওয়ার কথা আছে হোমো ইরেক্টাস। এটা কি ট্রু না ফলস? ফসিলস পাওয়া গেছিল এদের 1861 সালে। ট্রু না ফলস? ফলস। 1891 সালে পাওয়া গেছিল। কোথায় পাওয়া গেছিল? জাভাতে পাওয়া গেছিল। টাইম 1.5 মিলিয়ন বছর আগে। ক্রেনিয়াল ক্যাপাসিটি এদের কত? এদের ক্রেনিয়াল ক্যাপাসিটি হচ্ছে 1100 সিসি। এদের ক্রেনিয়াল ক্যাপাসিটি হচ্ছে 1100 সিসি। মাংস এরা খেত? ইয়েস। এরা হচ্ছে মিট ইটার। এরা হচ্ছে অবভিয়াসলি এরা মাংস খেত। অবভিয়াসলি এরা মাংস খেত, এদের মধ্যে কোনো ডাউট নেই। অবভিয়াসলি এটা ডাউট নেই, সেটাই ভাবলাম, এটা ভুল লিখেছি। 900 সিসি, সরি। তারপরের প্রশ্ন, 40,000 থেকে 1 লাখ বছর আগে কারা এসেছিল? কাদের কথা বলা হচ্ছে? যারা মৃতদেহকে কবর দিত এবং প্রোটেক্ট করত। কাদের কথা বলা হচ্ছে এটা? অবভিয়াসলি এটা নিয়ান্ডারথালদের কথা বলা হচ্ছে। ক্রেনিয়াল ক্যাপাসিটি 1400 সিসি। হোমো স্যাপিয়েন্স কবে এসেছিল? কোন টাইমে? 10,000 থেকে 75,000 বছর আগে। কোন এজের কথা লেখা রয়েছে? আইস এজের কথা লেখা রয়েছে। কেভার্ট কত বছর আগে? 18,000 বছর আগে। কেভার্ট কোথায় দেখতে পাওয়া যায়? ভীমবেটকা। ভীমবেটকা কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। এগ্রিকালচার কবে? 10,000 বছর আগে। ডান। হিউম্যান এভলিউশন, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ইউনিভার্স কিভাবে তৈরি হলো? একটা বিশাল একটা বিস্ফোরণ হলো, আর সিঙ্গেল হিউজ এক্সপ্লোশন হলো, এবং সেইটার ফলে ইউনিভার্স তৈরি হলো 20 বিলিয়ন বছর আগে। এবং এই থিওরিটাকে আমরা কি বলি? বিগ ব্যাং থিওরি, যেটা একটা সিঙ্গেল হিউজ এক্সপ্লোশন। গ্যালাক্সিতে কোন দুটো গ্যাস পাওয়া যায়? হাইড্রোজেন, হিলিয়াম। সেটা দিয়েই আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে তৈরি হয়েছিল। আর্লি আর্থ, এনসিআরটিতে 2 রকম জায়গায় 2 রকম লেখা রয়েছে, বাট যদি আর্লি আর্থের কথা লেখে সেখানে কি কি গ্যাস ছিল? সেখানে ছিল তোর মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার ভেপার এবং কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, যেটা কোথায় ছিল? যেটা মোল্টেন মাসের ওপর ছিল। স্পোর্টস, এই থিওরিটা কি থিওরি? প্যানস্পার্মিয়া থিওরি। রটেন, পচা গলা জিনিস থেকে প্রাণ তৈরি হচ্ছে, এটা কি থিওরি? স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি। স্পন্টেনিয়াস জেনারেশনকে কে রিজেক্ট করে? লুই পাস্তুর। লুই পাস্তুর রিজেক্ট করে। লুই পাস্তুর কি বলতে পারেনি? লুই পাস্তুর তো রিজেক্ট করে দিয়েছিল। কিভাবে রিজেক্ট করেছিল? স্টেরিলাইজ ফ্লাক্স নিয়ে রিজেক্ট করে দিয়েছিল। উনি দেখিয়ে দিয়েছিলেন যদি স্টেরিলাইজ থাকে তাহলে কিছু হয় না, কিন্তু উনি কি বলতে পারেননি? যে ফার্স্ট লাইফ কোথা থেকে এলো। এটাই ওনার ডিসঅ্যাডভান্টেজ ছিল, যে উনি এটা বলতে পারেননি। সেই থিওরিটা কে দিল? ওপ্যারিন এবং হ্যালডেন। তারা কি বললেন? ইনঅর্গ্যানিক জিনিস থেকে নন লিভিং অর্গ্যানিক জিনিস তৈরি হয় এবং সেখান থেকে লাইফ তৈরি হয়। তাহলে প্রথমে ইনঅর্গ্যানিক ছিল, সেখান থেকে অর্গ্যানিক এলো, সেখান থেকে লাইফ এলো, এটা ওনারা বলেন। এবং সেটাকে প্রমাণ করেন মিলার। এইবার সেকেন্ড বার আসে এবং এইখানে আর্লি পৃথিবীর কি কি নিয়েছিল? এইখানে কিন্তু মিথেন আছে, অ্যামোনিয়া আছে, ওয়াটার ভেপার আছে, বাট কার্বন ডাই অক্সাইডটা নেই, তার বদলে হাইড্রোজেন। সো দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। তো এটা যেন না গোলায়। আর্লি পৃথিবীর ওই যে প্রথম প্যারাগ্রাফ এনসিআরটি, সেখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড লেখা ছিল, বাট উরে মিলারের এক্সপেরিমেন্টে হাইড্রোজেন। এবং কি পেয়েছিলেন ওরা? অ্যামাইনো অ্যাসিড পেয়েছিলেন। এইটা মাথায় রাখিস, উরে মিলার কিন্তু অ্যামাইনো অ্যাসিড পেয়েছিল। তারপরে এনসিআরটিতে যে লাইনটা লেখা রয়েছে, এই এক্সপেরিমেন্টটা পরে আরো অনেকে করে, তারা অন্যান্য জিনিস পেয়েছিল। কেউ সুগার পেয়েছিল, কেউ কার্বোহাইড্রেট, কেউ অন্যান্য কিছু পেয়েছিল, আরএনএ ফারএনএ, কিন্তু এনারা অ্যামাইনো অ্যাসিড পেয়েছিলেন। নন সেলুলার হচ্ছে 3 আর সেলুলার হচ্ছে 2 বিলিয়ন বছর আগে। ডারউইন 3টে পয়েন্টকে রিজেক্ট করেছিলেন। কোন 3টে পয়েন্ট বলতে পারবি? কি কি 3টে পয়েন্ট? এটা প্রশ্ন আসবে না, আমি জাস্ট এমনি লিখেছি, তোদের এনসিআরটি কত ভালো করে পড়া। একটা হচ্ছে পৃথিবী 4000 বছরের পুরনো, এইটা একটা থিওরি, এটাকে উনি রিজেক্ট করেন, যেটা ভুল। আর কি? যে পৃথিবীতে যা ডাইভার্সিটি হয়েছিল সেগুলো আর চেঞ্জ হয়নি, সেগুলো একই রকম রয়েছে, ডাইভার্সিটির কোনো রকম চেঞ্জ হয়নি। যা ডাইভার্সিটি আমরা দেখছি সেইগুলোই রয়েছে। এবং
এই যে যাদের আমরা দেখছি তারা একইভাবে তৈরি হয়েছে, অর্থাৎ কোনো রকম চেঞ্জ হয়নি। পৃথিবী 4000 বছর আগে তৈরি হয়েছিল এবং যা যেরকম আছে সেরকম ভাবেই রয়েছে। এই পুরো জিনিসটাকে ডারউইন রিজেক্ট করে দিয়েছিলেন, পুরো ডারউইন যেটাকে রিজেক্ট করে দিয়েছিলেন। এই দ্বীপগুলোতে, এই দেশগুলোতে কে কাজ করেছিল? অ্যালফ্রেড ওয়ালেস। অ্যালফ্রেড ওয়ালেস। আর নক্ষত্রের দূরত্ব কে মাপে? আলোকবর্ষ। আলোকবর্ষ। স্টেলার ডিস্টেন্স কারা মাপে? লাইট ইয়ার্স। স্টেলার ডিস্টেন্স আমরা কিসে মাপি? লাইট ইয়ার্স মাপি। এইটা ছাড়া তোরা আরেকটা জায়গা নিয়ে চাপ নিস, সেটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। শুধু মাথায় রাখি যে ওই যেটা ওই ছবিটা রয়েছে এভলিউশনের, যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোরা যেটা নিয়ে চাপ নিস সেটা হচ্ছে যে ওই যে ছবি রয়েছে ওখান থেকে শুধু একটা কথা মাথায় রাখিস যে সাইন্যাপসিড, ভালো করে খেয়াল করবি ছবিটা, সাইন্যাপসিড থেকে ম্যামেলস তৈরি হয়, আর সরোপসিড যে ছিল সেখান থেকে ডাইনোসর হয়ে সেখান থেকে রেপটাইলস তৈরি হয়। এই জিনিসটাকে মাথায় রেখে দিস। সাইন্যাপসিড থেকে ম্যামেলস এবং সরোপসিড থেকে ডাইনোসর, রেপটাইলস, সে কচ্ছপ, টিকটিকি, কুমির সব এই সরোপসিড থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের এভলিউশন। আমি যা যা বললাম এর বাইরে প্রশ্ন তো হবে না, হতে পারে না। এবং দেখ আমরা কত অল্প টাইমে এটাকে শেষ করলাম আমি জানি না, বাট আমার মনে হয় খুবই অল্প টাইম, 30-35 মিনিট, আমি জানি না এক্স্যাক্টলি, বাট আমার মনে হয় খুবই অল্প টাইমে আমরা এভলিউশন শেষ করলাম। এবং এর বাইরে প্রশ্ন হওয়া কিন্তু লিটারালি সম্ভব নয়। প্রতিটা জায়গা, যত কঠিন কঠিন জায়গা, যে সমস্ত কঠিন কঠিন টার্ম, সমস্ত জায়গাগুলোকে আমরা কভার করলাম। এভলিউশনের মূল ফান্ডা হচ্ছে সেই টিকে যায় যে অ্যাডাপ্ট করতে পারে। কারা অ্যাডাপ্ট করতে পারে? যার ফিটনেস ভালো। কার ফিটনেস ভালো? যে ভালো রিপ্রোডাকশন করতে পারে। কে ভালো রিপ্রোডাকশন করতে পারে? যেটা, যাকে নেচার চাইছে, যাকে নেচার সিলেক্ট করছে। তো আলটিমেটলি পুরোটাই নেচারের হাতে। তাহলে আবার কি বললাম? কে টেকে? যে ফিট। কে ফিট? যে রিপ্রোডাক্টিভলি ফিট। কে রিপ্রোডাক্টিভলি ফিট হবে? যে ভালো অ্যাডাপ্ট করতে পেরেছে। কে ভালো অ্যাডাপ্ট করতে পেরেছে? নেচার যাকে চেয়েছে, ন্যাচারাল সিলেকশন, নেচার যাকে চেয়েছে সেই ভালো অ্যাডাপ্ট করতে পেরেছে। নেচার যদি কালকে হঠাৎ করে না চায় যে মানুষ টিকবে না, আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা বলি না যে আজও আমরা প্রকৃতির কাছে অসহায়, তাই নেচার যদি চায় আমরা কিছু করতে পারবো না। এই ক্লাসগুলো চলতে থাক এবং আশা করা যায় আমরা সমস্ত চ্যাপ্টারকে আমরা কভার, মানে আশা করা যায় না, আমরা সমস্ত চ্যাপ্টার কভার করব। এবং যেরকম বললাম, যারা ক্র্যাশ কোর্সে জয়েন করছে বা করতে চলেছে, বা যারা ফিনিক্স ব্যাচের স্টুডেন্ট, তাদের সবার সঙ্গে অফলাইন ক্লাসে দেখা হচ্ছে 23, 27, 28, 29 মার্চ, 4 দিন। 23 তারিখ হবে শরৎ সদন হাওড়া, 27, 28, 29 হচ্ছে মহাজাতি সদন কলকাতা। এটা সমস্ত ফিনিক্স ব্যাচের স্টুডেন্ট ক্র্যাশ কোর্সের জন্য, এটা সবার জন্য অ্যাবসলিউটলি ফ্রি। যে কেউ যারা ফিনিক্স ব্যাচ কিংবা ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট কিংবা স্বপ্নের সন্ধানে 25 স্টুডেন্ট, তাদের সবার জন্য অ্যাক্সেস থাকবে এই ক্লাসগুলোর। এইখান থেকেই আমাদের ক্র্যাশ কোর্স শুরু। এবার ক্র্যাশ কোর্স আমরা আগে অফলাইনে পড়াচ্ছি এবং তারপরে আবার এপ্রিলে আমরা থ্রু আউট অনলাইনে পড়াবো। অনলাইন মক টেস্ট প্লাস অফলাইন মক টেস্ট দুটো জিনিসই থাকবে। তাই যেরকম বলছি আর কি, যে যারা ক্র্যাশ কোর্সে জয়েন করবি তারা এই যে নাম্বার রয়েছে বা ডেসক্রিপশনে থাকে, জয়েন করে যাবি। আর যারা ক্র্যাশ কোর্সে জয়েন করলিও না, তারা এই ক্লাসগুলো করিস। আমার মনে হয় তোরা যেখানেই পড়িস না কেন, এই পড়াগুলো নিট পরীক্ষার দিন কাজে আসবে। আজকের মতো এই অবধি, দেখা হবে পরের ক্লাসে। পড়াশোনা করতে থাক।